লেখিকা প্রিয়দর্শিনী স্মৃতির আবিরে রাঙানো হিয়া। আমি কত করে বললাম এখন বিয়ে করব না, নিজে একটা চাকরি বাকরি করি, তারপর না, তা তো হবে না। সেই জোর করে বিয়ে দিয়ে দিল। খুব বোঝা হয়ে যাচ্ছিলাম না। এখন এই লোকটা যদি এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে, কি করব আমি তখন? উফ, আর ভাবতে পারছি না। হঠাৎ একটা গলা খাকড়ির আওয়াজে নিজের চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো হিয়া। আজ তার ফুলশয্যা, আর তাই খাটে বসে বসে এতক্ষণ ধরে নিজের মনে বিড়বিড় করছিল। সামনে দাঁড়িয়ে তার স্বামী আবির। সে কখন থেকে দেখছি বিড়বিড় করে যাচ্ছেন। মাথার স্ক্রুটা ঢিলা নাকি আপনার? উফ ভগবান, কার পাল্লায় ফেললে আমাকে! এতটা বলে আবির চুপ করে গেল, কারণ একজোড়া চোখ জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। সাহস কি করে হয় আপনার আমার সাথে এভাবে কথা বলার? আপনার সাথে বিয়ে হয়েছে বলে কি আপনার কেনা হয়ে গেছি নাকি? যা ইচ্ছে বলে যাবেন। আপনারা সব পুরুষ মানুষগুলোই সমান, মেয়েদের পায়ের তলায় রাখতে চান, মানুষ বলেই ভাবেন না। এতগুলো কথা একদমে বলে হাঁপাতে লাগলো হিয়া। আর এদিকে আবির তো পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে। এইসব কি বলল হিয়া? সে তো শুধুমাত্র মজার ছলে কথাগুলো বলেছে, তার জন্য এত কথা? দেখুন হিয়া, আমি জানি না এতগুলো কথা শোনানোর মতো আমি কিছু করেছি কিনা। আমি তো শুধু মজা করে বললাম কথাগুলো, তার জন্য যে আপনি এত রিয়্যাক্ট করবেন বুঝতে পারিনি। তবে আমি এটুকু ভালো মতোই বুঝতে পারছি যে বিয়েটা আপনার অমতে হয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন। এই বলে আবির ঘর থেকে বেরিয়ে গেল। আমার বোধহয় এতটা রিয়্যাক্ট করা উচিত হয়নি। কথাটা শুনে এত মাথা গরম হয়ে গেল যে যা মুখে এসেছে বলে দিয়েছি। আমি কি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব? না, কখনোই না। যা করেছি বেশ করেছি। বিয়ে করার খুব শখ না? এই সব ভাবতে ভাবতে হিয়া যখন দরজাটা বন্ধ করতে যাবে, আবার আবির এসে দাঁড়ালো দরজার সামনে। দেখুন হিয়া, আপনার কাছে একটা অনুরোধ ছিল। হিয়া চোখ মুখ কুঁচকে বলল, অনুরোধ? আমার কাছে? হ্যাঁ, আপনার কাছে। আমাদের সম্পর্কটা যে আর 5টা স্বামী স্ত্রীর মতো নয়, সেটা যেন এই ঘরের বাইরে আর কেউ না জানতে পারে। আসলে কি জানেন তো, আমার মায়ের আপনাকে খুব পছন্দ, তাই তিনি এইসব শুনলে ভীষণ কষ্ট পাবেন। আর আমি আমার মাকে কোনো মূল্যেই কষ্ট দিতে পারবো না। এবার আপনি দরজা থেকে একটু সরে দাঁড়ালে আমি ভেতরে ঢুকতে পারি, কারণ এখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছেন। অন্য ঘরে শুতে গেলে অনেক জবাবদিহি করতে হবে। এতক্ষণ হিয়া চুপ করে শুনছিল আবিরের কথাগুলো। এবার বলে উঠল, সে আপনার ঘর, আপনি ভেতরে আসুন, কিন্তু আমি আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না, আর মেঝেতে শুলে আমার ঘুম হবে না। আর হ্যাঁ, যেটা বললেন আমি মাথায় রাখার চেষ্টা করব। আপনাকে আমার সাথে এক খাটে শুতে হবে না। এই ঘরে লাগোয়া আমার স্টাডি রুম আছে, আমি ওখানেই চলে যাচ্ছি। এই বলে আবির স্টাডি রুমে চলে গেল। হিয়া দরজাটা বন্ধ করে খাটের সামনে এসে দাঁড়ালো। খুব সুন্দর সাজিয়েছে খাটটা। ফুলের গন্ধে সারা ঘর ম ম করছে, কিন্তু কোনো কিছুই তাকে টানছে না। ফুলগুলো একপাশে সরিয়ে একটু জায়গা করে নিয়ে শুয়ে পড়ল সে। কিন্তু আজ আর দু চোখের পাতা এক করতে পারল না সে। ওদিকে আরেকজনের চোখেও ঘুম নেই। দুটি ঘরে দুটি প্রাণী নির্ঘুম রাত কাটালো, অবশ্য কারণগুলো ভিন্ন। ভোরের দিকে দুজনের চোখেই কখন যে ঘুম এসেছে টের পায়নি দুজনেই। দরজা নাড়ার শব্দে ঘুম ভাঙতেই হুড়মুড়িয়ে উঠে বসে হিয়া। কোথায় আছে সেটা মনে করতেই কয়েক মিনিট লাগে। তারপর কিছুটা ধাতস্থ হয়ে স্টাডি রুমে গিয়ে আবিরকে ডাকে, এই যে শুনছেন, আপনি খাটে গিয়ে শুন, কেউ একটা দরজা নাড়ছে, আপনাকে এখানে দেখলে অনেক কথা হবে। আবির হিয়ার দিকে একবার তাকিয়ে কোনো কথা না বলে খাটে গিয়ে শুলো। হিয়া তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলে দেখে ওর পিস্তুত ননদ তুলি দাঁড়িয়ে। কি গো বৌদি ভাই, খুব ঘুমাচ্ছিলে না? দাদা কি কাল রাতে তোমাকে একটুও ঘুমোতে দেয়নি? বলেই ফিক করে হেসে ফেলল। এই বোন, বড্ড পাকা হয়েছিস না, তুই দাঁড়া, তোর হচ্ছে। বলেই আবির কানটা মুলে দিল তুলির। উফ দাদা ভাই, ছাড় না, লাগছে তো। এমন কথা আবার শুনলে কানটা রাস্ত থাকবে না তোর। যা ভাগ এখান থেকে। যাচ্ছি বাবা, যাচ্ছি। আর হ্যাঁ, মিমি তোদের খেতে ডাকছে, চলে আসিস।
কিছু মনে করবেন না ওর কথা হিয়া, ও একটু ফচকে আছে। না ঠিক আছে, মনে করিনি কিছু। ওর মতো আমারও তো একটা বোন আছে। আচ্ছা বাদ দিন এসব কথা, আপনি আগে ফ্রেশ হয়ে নিলে ভালো হতো। আমার একটু সময় লাগবে তো, তাই নিচে খেতে ডাকছে আপনার মা। আচ্ছা আমি যাচ্ছি ফ্রেশ হতে। আবির ওয়াশরুম থেকে বেরোলে হিয়া যায়। কিছুক্ষণ বাদে দুজনেই রেডি হয়ে নিচে আসে। কি মিষ্টি লাগছে গো হিয়া তোমাকে, কিসি কা নজর না লাগ যায়। এই কথাটা বলেই হেসে ফেলল আবিরের দিদি ঈশানী। উফ দিদি ভাই, কি যে বলিস না, একজনের নজর তো লেগেই গেছে বলেই ফিক করে হেসে ফেলল তুলি। এই বনু, তুই আবার শুরু করেছিস? কেন পেছনে লাগছিস বলতো ওদের? বেচারারা কেমন লজ্জা পেয়ে গেছে দেখতো। উফ, অনেকক্ষণ বকবক হলো, এবার পেট পুজোটা সারা যাক, নয়তো পেটে ছুঁচো ডন বৈঠক দেবে। ঈশানীর কথা বলার ধরনে হিয়া হেসে ফেলল। মা আপনারা বসুন, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। এই মেয়ে, এদিকে মা বলছিস আবার আপনিও বলছিস, এ কেমন বিচার? মাকে কেউ আপনি বলে নাকি? তুই আমাকে তুমি করেই বলিস। আর তুই এখন নতুন বউ, তুই কি সার্ভ করবি? আমি করে দিচ্ছি, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। মা, আমি কাল থেকে কলেজ জয়েন করব ভাবছি। সে কি রে বাবু, তুই তো বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি নিয়েছিলিস বললি, তাহলে? না মা, একটা দরকারি কাজ পড়ে গেছে, তাই ছুটি ক্যান্সেল করেছি। ও আচ্ছা, কিন্তু শোন, অষ্টমঙ্গলার সময় কদিন ছুটি নিতে ভুলিস না যেন। আচ্ছা মা। খাওয়া হলে আবির ওপরে চলে গেল। হিয়া, মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? লজ্জা পাবি না একদম, আমি যেমন ইস্যু আবিরের মা তেমন তোরও কিন্তু মা। যা দরকার হবে আমাকে বলবি, কোনো সংকোচ করবি না। কিরে, বুঝলি? আমি এত বকবক করছি আর তুই চুপচাপ ঘাড় নেড়ে চলেছিস, আমাকে কি তোর ভয় লাগছে? হিয়া লজ্জা পেয়ে বলে, না না মা, তোমাকে ভয় পাবো কেন? ও হিয়া, আমি কিন্তু তোমারও দিদি, তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। আচ্ছা দিদি ভাই, তাই হবে। বৌদি ভাই, দিস ইজ নট ফেয়ার। তুমি সবার সাথে গল্প করছো কিন্তু আমার সাথে কথাই বলছো না, আমি কিন্তু খুব রাগ করছি বলেই গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল তুলি। হিয়া ওর কথা শুনে হেসে ওর গালটা টিপে বলল, না না বাবা, আর রাগ করতে হবে না আমার ওপর। এই হিয়া, তোকে অনেকক্ষণ নিচে আটকে রেখেছি, এই যা। তুই বলে ফেললাম। না না দিদি ভাই, ঠিক আছে, তুমি তুইই বলো। হিয়া, তুই এবার ওপরে যা, আমার ভাইটা না হলে আমার ওপর রেগে যাবে, ওর বউকে আটকে রেখেছি বলে হেসে বলল ঈশানী। হিয়া ওপরে এসে দেখে আবির ল্যাপটপে কিছু করছে। পায়ের শব্দে মুখ তুলে তাকায় আবির। দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয় হিয়া। সত্যি হিয়াকে খুব মিষ্টি লাগছে, এই হলুদ রংটা খুব মানিয়েছে ওকে। সেই শুভ দৃষ্টির সময় ওর মুখটা ভালো করে দেখার সুযোগ হয়েছিল। সত্যি ওর চোখ দুটোতে যেন কি একটা আছে। এই সব মনে মনে ভাবতে থাকে আবির। আবির? হিয়ার ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আবির। হ্যাঁ, কিছু বলছেন? আপনাকে কিছু বলার ছিল। ও, কি বলবেন বলুন না। বলছি যে কাল রাতের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আপনার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। ঠিক আছে বলে নিজের কাজে মন দিল আবির। দেখতে দেখতে কদিন কেটে গেছে। এর মধ্যে আবির ওর কলেজ জয়েন করেছে। ও কলকাতার একটা কলেজের ফিজিক্সের প্রফেসর। আর এদিকে হিয়ার সাথে আরতি দেবী মানে আবিরের মায়ের বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে। ঈশানী, তুলি, ওদের সাথেও হিয়া বেশ মিশে গেছে। ঈশানী শ্বশুরবাড়ি যাবার দিন হিয়া তো ওর হাত ধরে বলল, ও দিদি ভাই, তুমি আর কদিন থাকো না গো, খুব মন কেমন করবে তোমার জন্য। আর ঈশানী ওর গাল টিপে বলল, পাগলি, আমি তো আবার আসবো, আর ফোন তো আছেই, কথা হবে তোর সাথে, ভালো থাকিস। আবির এই সব দেখে শুনে ভাবে, সবার সাথেই তো হিয়া কত ভালো করে কথা বলে, কত আপন করে নিয়েছে সবাইকে, কিন্তু বেডরুমে ঢুকলেই ও যেন অন্য একটা মানুষ হয়ে যায়। আমার সাথে তো ঠিকঠাক পরিচয়টাই হয়নি এখনো। আবির? হিয়ার ডাকে চটকা ভাঙে আবিরের। বলুন। ধন্যবাদ। কিসের জন্য হঠাৎ ধন্যবাদ দিচ্ছেন বুঝলাম না। না আসলে অষ্টমঙ্গলাতে ও বাড়িতে আপনার ব্যবহারে সবাই খুব খুশি, কেউ বুঝতেই পারেনি যে আমার আর আপনার সম্পর্কটা স্বাভাবিক নয়, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য। ও আচ্ছা আচ্ছা হিয়া, আপনি যদি কিছু মনে না করেন কিছু কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। বলছি যে হিয়া, আপনার বাবা জোর করে বিয়েটা দিয়েছে বলেই আমার ওপর এত রাগ আপনার, না অন্য কোনো কারণ আছে? অন্য কারণ মানে কি বলতে চাইছেন আপনি?
হিয়া রেগে যাচ্ছে দেখে আবির বলল, না না, কিছু বলতে চাইছি না, ছাড়ুন এসব কথা। বলছি যে একই ঘরে যখন থাকি আমরা, তখন টুকটাক কথা তো বলতেই পারি না? আমার বাড়ির লোকের সাথে তো বেশ কথা বলেন, আর এই ঘরে এলেই মুখে কুলু পাটেন কেন? আমাকে দেখে কি খুব রাগী বলে মনে হয় আপনার? না, তেমন কিছু নয়, এই বলে চুপ করে যায় হিয়া। সবার সাথে সহজ হলেও আবিরের সাথে একটুও সহজ হতে পারেনিও। তবে আগে আবিরকে দেখলেই হিয়ার ভীষণ রাগ হতো, এখন সেই রাগটা আর হয় না। আবিরের সাথে বেশি কথাবার্তা না হলেও সে লক্ষ্য করে আবির তার বেশ খেয়াল রাখে। সেদিন রাতে আবির খাওয়া দাওয়ার পর স্টাডি রুমে কিছুক্ষণ কাজকর্ম করার পর হঠাৎ তার মনে পড়ে কিছু দরকারি কাগজপত্র বেডরুমে রয়ে গেছে। সে সেগুলো আনতে গিয়ে দেখে তখনও ঘরে আলো জ্বলছে, কিন্তু হিয়া সেখানে নেই। যা বাবা, এই মেয়েটা আবার এত রাতে কোথায় গেল? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ। হঠাৎ একটা গুনগুন শব্দ কানে আসাতে তার উৎস খুঁজতে গিয়ে দেখে শব্দটা ঘরে লাগোয়া ব্যালকনি থেকে আসছে। উকি মেরে দেখে হিয়া এক মনে উদাস হয়ে আকাশের দিকে চেয়ে একটা গান গুনগুন করছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো। বাহ, বেশ ভালো গান গান তো আপনি। হঠাৎই গম্ভীর স্বর হিয়াকে ভাবনার জগৎ থেকে বের করে আনলো। আপনি এখনো ঘুমাননি? না, ঘুম আসছিল না, তাই একটু পায়চারি করছিলাম। হঠাৎ আপনার গুনগুন শুনতে পেলাম, তাই গান শুনতে এলাম আপনার। আর আপনি এখনো জেগে কেন? অনেক রাত হয়েছে তো। হিয়া আবিরের দিকে তাকিয়ে বলে, ঘুম আসছিল না, তাই একটু এলাম এখানে। রেলিংয়ে হেলান দিয়ে আবির হিয়ার পাশে এসে দাঁড়ায়, বলে, আমার কাছে একটা প্ল্যান আছে, শুনবেন? প্ল্যান? কি প্ল্যান আবার? শুনি। বিশেষ কিছু নয়, বলছিলাম আজ রাতটা গল্প করে কাটালে কেমন হয়? গল্প? সারা রাত? হ্যাঁ, এই যে দেখুন না, আমরা দুজন একসাথে থাকি প্রায় অনেক দিনই হলো, কিন্তু তাও কেউ কারোর ব্যাপারে কিছুই জানি না। পরিচয়টাই ঠিক করে হয়নি এখনো, তাই বলছিলাম এই সুযোগে পরিচয় পর্বটা হয়ে যাবে আর কি। ঠিকই বলেছেন। বলুন, আমার ব্যাপারে কি কি জানতে চান আপনি? বলুন না, আপনার ছোটবেলা, দুষ্টুমি, স্কুল লাইফ, কলেজ লাইফ, আপনার স্বপ্ন, যা যা বলতে চান আপনি। সত্যি শুনতে চান? চাই তো, বলুন না। আসলে কি বলুন তো, আমার মা আমাকে ছেড়ে যাবার পর কেউ কোনোদিন আমার কথা জানতে চায়নি। মনে হাজার কথা ভিড় করলেও কাউকে বলতে পারিনি। আমার ইচ্ছে অনিচ্ছের দাম কেউ দেয়নি। বাবা যা ডিসিশন নিয়েছেন সেটাই করতে হয়েছে আমাকে, আমার অপছন্দ সত্ত্বেও। তাই আপনি আমার কথা জানতে চান বললেন বলে অবাক লাগলো। ও বুঝলাম, আমি আপনার বাবার পছন্দ বলেই আপনার এত অপছন্দের। যাক, বলুন আপনার সম্বন্ধে। ছোটবেলায় কেমন ছিলেন আপনি? দুষ্টু নাকি সুবোধ বালিকা? ভীষণ দুষ্টু ছিলাম। স্কুল থেকে রোজ কমপ্লেন আসতো, আপনার মেয়ে ওর মাথা ফাটিয়ে দিয়েছে, ওর টিফিন খেয়ে নিয়েছে, এই সব আর কি। আর মায়ের সে কি পিটুনি, বাপরে। একবার জানেন কি হয়েছিল? তখন বোধহয় ক্লাস 2 বা 3-তে পড়ি। আমাদের ক্লাসের একটা ছেলে আমার এক বন্ধুর চুল ধরে টেনেছিল বলে আমি ছেলেটার হাতে দাঁত বসিয়ে দিয়েছিলাম। সে রক্তারক্তি কাণ্ড। স্কুল থেকে গার্জেন কল করা হলো। বাড়ি ফিরে যা ধোলাই খেয়েছিলাম, 1 সপ্তাহ সময় লেগেছিল ব্যথা সারতে। উফ বাপরে, সে কি ধোলাই! ওরে বাবারে, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। আপনি বিশাল ডেঞ্জারাস মহিলা ছিলেন দেখছি। এখনো এইসব অভ্যেস আছে নাকি? বলেই খুব ভয় পেয়েছে এমন মুখভঙ্গি করে নিজের হাত আর কপালটা একবার হাত বুলিয়ে নিল। আবিরের এমন মুখভঙ্গি আর বলার ধরনে হো হো করে হেসে ফেলল হিয়া। আবির অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে। বিয়ের পর থেকে এই প্রথম এত প্রাণখোলা হাসি হাসতে দেখল ওকে। বেশ মিষ্টি লাগে তো হাসলে মেয়েটাকে, মনে মনে বলল আবির। আরে না না, ভয় পাবেন না, ওসব অভ্যেস অনেক দিন নেই তো, তাই ভুলে গেছি। তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না, বলেই আবার হেসে উঠল হিয়া। আমার ছোটবেলার গল্প তো বললাম, এবার আপনারটা বলুন শুনি। আমি খুব শান্ত ছিলাম ছোটবেলায়। বন্ধুদের মার খেয়ে আসতাম রোজ, আর বাড়ি এসে মায়ের কাছে কাঁদতাম। মা, সে কি? আসলে আপনার মতো কোনো বন্ধু ছিল না তো আমার, যে আমাকে কেউ মেরেছে বলে তাকে কামড়ে দেবে। বলেই হাসতে লাগলো আবির। আমার বন্ধু হবেন হিয়া?
জানেন তো, ছোট থেকে আমার তেমন কোনো বন্ধু নেই। কলেজে উঠেও বিশেষ কেউ একটা ছিল না। পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম সব সময়। আর চাকরি পাওয়ার পর তো আরও একা হয়ে গেছি। কলিগরা আছে, সবার সাথেই ভালো সম্পর্ক, কিন্তু বন্ধু বলতে যা বোঝায় তেমন কেউ নেই। চুপ করে শুনছিল হিয়া আবিরের কথাগুলো। আচ্ছা বেশ, হব আপনার বন্ধু বলেই নিজের ডান হাতটা বাড়িয়ে দিল আবিরের দিকে। আবির ওর দিকে হা করে তাকিয়ে আছে দেখে বলে উঠল, কি হলো, দিন আপনার হাতটা। তাহলে আজ থেকে আমরা বন্ধু হলাম, তাই তো? বন্ধু যখন হলেনি তখন একটা অনুরোধ ছিল আপনার কাছে হিয়া। আবার অনুরোধ? আপনি থেকে তুমিতে গেলে হয় না। বন্ধুদের মধ্যে আপনিটা বড্ড বেমানান, তাই বলছিলাম আর কি। সে ঠিক, আচ্ছা বেশ, তাই হবে। আচ্ছা চলো হিয়া, প্রায় ভোর হয়ে এলো, শুয়ে নেওয়া যাক একটু। তুমি যাও আবির, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা বেশ, বেশি দেরি করো না। আবির চলে গেল স্টাডি রুমে। প্রায় ভোর হয়ে এসেছে। ভোরের স্নিগ্ধ শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে হিয়াকে। একটা অজানা ভালো লাগায় মনটা ভরে উঠল তার। আর কয়েক ঘন্টা পরে সকাল হয়ে যাবে, একটু শুয়ে নেওয়া যাক মনে মনে ভেবে শুতে গেল হিয়া। কিন্তু এত সহজে ঘুম এলো না। আবিরের সাথে কাটানো মুহূর্তটা তার মনে পড়তে লাগলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়েছে বুঝতেই পারেনি হিয়া। এই হিয়া, তোমার কি শরীর খারাপ? হিয়া, কে কে বলে ধরফর করে উঠে বসে হিয়া। আমি আবির গো, ভয় পাওয়ার কিছু নেই। আসলে অনেক বেলা হয়ে গেছে আর তুমি তো তাড়াতাড়ি ওঠো, তাই ভাবলাম তোমার শরীর খারাপ করলো নাকি। তাই হিয়া পুরো ভেবলে গেছিল। এবার একটু ধাতস্থ হয়ে বলল, না না, শরীর ঠিকই আছে আমার। আসলে কাল দেরি হয়েছিল তো শুতে, তাই আর কি। আচ্ছা সে ঠিক আছে, তুমি চাইলে আর একটু শুয়ে নিতেই পারো, কোনো প্রবলেম নেই। এমা না না, এখনই তো 9টা বেজে গেছে, আর শোবো না। মা একা একা রান্নাঘর সামলাচ্ছে, আমি নিচে যাচ্ছি বলেই খাট থেকে নামতে যায় হিয়া। আরে আরে, কোথায় যাচ্ছ? মা তো বাড়িতে নেই। মায়ের ছোটবেলার বন্ধু লিলি মাসি ভোরবেলা মাকে ফোন করেছিলেন। ওনার শরীর ভালো নেই আর ওনার স্বামীও কাজের সূত্রে বাইরে থাকেন, তাই মাকে যাওয়ার জন্য বললেন। ও আচ্ছা, মা কবে ফিরবে? তা তো জানি না। ও হিয়া ম্যাডাম, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। আরে আরে, কোথায় যাচ্ছ? কিছুক্ষণ পরেই আবির ঘরে ঢোকে চায়ের কাপ হাতে। ইয়ে লিজিয়ে ম্যাডাম, আপকে লিয়ে গরম গরম চায়। এ বাবা, তুমি আবার চা করতে গেলে কেন? আমি তো করে নিতে পারতাম। তাতে কি হয়েছে শুনি? কাল তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে, সেই আনন্দে চা খাওয়ালাম বলেই হেসে ফেললো আবির। আর হ্যাঁ শোনো, তুমিও একদিন আমাকে বেডটি খাইয়ে দিও, তাহলেই শোধবোধ হয়ে যাবে, বুঝলে? বুঝেছি। আচ্ছা চাটা খেয়ে নিচে চলো, এখন দুপুরে রান্নায় আমাকে একটু হেল্প করবে। তুমি রান্না করবে? আর কি কি পারো তুমি বলো তো? আরো অনেক কিছুই পারি, ক্রমশ প্রকাশ্য বলেই হিয়ার দিকে তাকিয়ে চোখ মারে। হিয়া তো পুরো হা, এ ছেলেটার কত কি গুণ আছে ভগবান জানেন। বাহ, বেশ ভালো রান্না করো তো তুমি। কবে শিখলে আর কার কাছ থেকে? যখন মেসে থাকতাম তখন শিখেছি। বাড়ি আসতাম আর মায়ের কাছে রান্নার ক্লাস করতাম। মা কবে আসবে গো? মাকে ছাড়া একটুও ভালো লাগছে না। আজ তোমার ছুটি বলে বাড়িতে ছিলে, কিন্তু কাল তো তুমি কলেজে যাবে, তখন আমাকে একা একা বাড়িতে থাকতে হবে। মা কাল বা পরশু আসতে পারে, আর তোমার যদি একা থাকতে প্রবলেম হয় তুমি বাবার বাড়ি যেতে পারো, আমি ফেরার সময় তোমায় নিয়ে আসব। আচ্ছা দেখছি কি করা যায়। দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। আরতি দেবী ফেরেননি এখনো, ওনার আসতে এখনো কয়েকদিন লাগবে। এই হিয়া, এই নাও, মা ফোন করেছে। হ্যালো মা, কেমন আছো? লিলি মাসি কেমন আছেন? কবে ফিরবে? তোমাকে ছাড়া বাড়িটা বড্ড খালি লাগছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। খেয়াল রাখছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। টাটা। বাবা, এত কি কথা বললে গো মায়ের সাথে? তোমাকে কেন বলবো শুনি? আমাদের মামের ব্যাপার। ওর কথা শুনে আবির হেসে ফেলল। থাক, বলতে হবে না। সত্যি মেয়েটা বড্ড পাগলি। আচ্ছা তুমি রেডি হয়ে নাও, তোমার জামা কাপড় আমি খাটের উপর রেখে এসেছি। আসছি আমি, তুমি সাবধানে থেকো আর একটু রেস্ট নিয়ে নাও, সময় মতো খেয়ে নিও। আসি বলে বেরিয়ে যায় আবির। মাঝে মাঝে আবিরকে দেখে অবাক হয়ে যায় ও। ছেলেটা সত্যি ওর কত খেয়াল রাখে। ও স্বামী হিসাবে এখনো মানতে পারেনি জেনেও প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকে।
ইচ্ছের দাম দেয়, আর সব থেকে বড় কথা হলো সম্মান করে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। আবিরের প্রতি খুব অন্যায় করছে ওকে স্বামী হিসেবে মেনে না নিয়ে, কিন্তু ও যে অপারগ, মন থেকে বিয়েটাকেই তো এখনো মেনে নিতে পারেনি। হিয়াটা বাড়িতে একাই থাকে সারাদিন। আজ দেখি বাড়ি ফিরে ওকে নিয়ে কোথাও একটা ঘুরে আসা যায় যদি। কখন থেকে বেল বাজাচ্ছি, মেয়েটা দরজা খুলছে না কেন রে বাবা। উফ, কি যে করে না। শরীর খারাপ করলো নাকি? ধুত, ভাল লাগে না। এ বাবা, ভুলেই গেছিলাম, আমার কাছেই তো ডুপ্লিকেট চাবি আছে। হিয়া, এই হিয়া, কোথায় তুমি? না, কেউ কোনো সাড়া দিচ্ছে না। আচ্ছা, ও বাড়ি ছেড়ে চলে গেল না তো? এই কথাটা মনে আসতেই আবিরের বুকটা যেন খালি হয়ে গেল। না না, ও কোথায় যাবে? ও যেতেই পারে না আমাকে ছেড়ে। আচ্ছা, বেডরুমটায় তো এখনো দেখা হয়নি, ও ওখানে নেই তো? আবির ঘরে ঢুকে দেখে হিয়া বিছানায় কাটা মুরগির মতো ছটফট করছে। হিয়াকে এই অবস্থায় দেখে আবির হিতাহিত জ্ঞানশূন্য হয়ে দৌড়ে গেল ওর কাছে। এই হিয়া, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কি কষ্ট হচ্ছে বলো আমাকে, বলে হিয়ার মাথায় হাত বোলাতে থাকে। হিয়া অতি কষ্টে আবিরের দিকে তাকিয়ে বলে, তেমন কিছু নয়, পিরিয়ডের যন্ত্রণা, প্রতি মাসেই হয়। ওষুধ খাবে? ডাক্তারকে কল করব? আরে না রে বাবা, বলে ওঠে হিয়া, এমনি কমে যাবে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘুম থেকে উঠে দেখবে ব্যথা ভ্যানিশ হয়ে গেছে পুরো। আবির হিয়ার পাশে অর্ধেক শুয়ে ওর চুলে বিলি কেটে দিতে লাগলো। কিছুক্ষণ পর সত্যি হিয়া ঘুমিয়ে পড়ল। ওর খোলা চুলের মাতাল করা গন্ধে আবিরের নেশা লাগছিল। ও হিয়ার চুলে মুখ ডোবাতে গিয়েও থেমে গেল। না, এই অধিকার তো ও আমায় দেয়নি এখনো। মনে মনে এই কথা বলে নিজেকে সামলে নিল। হিয়ার কপালে একটা চুমু খেয়ে বলল, খুব ভালোবেসে ফেলেছি তোমাকে। জানি তুমি এখনো আমায় ভালোবাসতে পারোনি, শুধুমাত্র বন্ধুর জায়গাটা দিয়েছ। কিন্তু আমার বিশ্বাস একদিন ঠিক তুমিও আমাকে পাগলের মতো ভালোবাসবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম আমি। কি গো ম্যাডাম, ঘুম হলো? এখনো ব্যথা করছে নাকি? না না, আর ব্যথা করছে না, আমি ঠিক আছি। থ্যাংক ইউ তোমাকে। জানো, আমার মা যখন বেঁচে ছিল ঠিক এভাবেই মাথায় হাত বুলিয়ে দিত, আর কখন যে ব্যথা গায়েব হয়ে যেত বুঝতেই পারতাম না। কাছের মানুষরা তো এমনই হয়, তাদের ভালোবাসাময় স্পর্শেই সব কষ্ট দুঃখ গায়েব হয়ে যায়। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, আমি তোমার জন্য গরম কিছু করে নিয়ে আসছি। এই বলে হিয়াকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল আবির। হিয়া ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবির যখন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তন্দ্রাচ্ছন্ন হয়েছিল, তখন ঘুমটা পুরোপুরি আসেনি ওর। তাই আবিরের বলা কথাগুলো হালকা হলেও ওর কানে গেছে। ও শুধু একটা কথাই ভাবছে, যে আজ তো আবির চাইলেই কিছু করতে পারত ওর সাথে। ভীষণ কাছাকাছি ছিল ওরা দুজন, কিন্তু শুধুমাত্র কপালে ভালোবাসার স্পর্শ দিয়েছে। এইসব ভেবে আবিরের প্রতি সম্মানটা বেড়ে গেল ওর। মনের মধ্যে ভীষণ এক ভালো লাগা কাজ করলো। হিয়া, এই নাও তোমার স্যুপ রেডি, গরম গরম খাও, দেখো আরাম পাবে। আরে কি হলো, নাও এটা, আমার যে হাত ব্যথা হয়ে গেল, বলেই মৃদু হাসলো আবির। এ কি আবির, তুমি তো এখনো কলেজে জামা কাপড় পাল্টাওনি, আর অনেকক্ষণ এসেছো, খিদেও তো খুব পেয়েছে নিশ্চয়ই। তুমি চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি, বলেই বাইরে যাবার জন্য পা বাড়ায় হিয়া। আরে ম্যাডাম দাঁড়াও, বলে হিয়ার হাত ধরে থামাতে যায়, কিন্তু হাতের বদলে শাড়ির আঁচল ধরে টান দেয়। আঁচলে টান পড়তেই হিয়া টাল সামলাতে না পেরে আবিরের গায়ে এসে পড়ে। ওর মাথাটা সোজা আবিরের বুকে এসে লাগে। আচমকা এমন একটা ঘটনায় দুজনেই বেশ লজ্জা পেয়ে যায়। না মানে, আসলে আমি ইচ্ছে করে তোমার আঁচল ধরে টানিনি, হাত ধরতে গিয়ে ভুল করে, বলে কাচুমাচু মুখ করে হিয়ার দিকে তাকায় আবির। হিয়া তখনও আবিরের বুকে মাথা রেখে দাঁড়িয়েছিল। একটা ঘোরের মধ্যে চলে গেছিল ও। আবিরের কথায় ঘোর কাটল ওর। এমা, আমি এতক্ষণ ওর বুকে মাথা দিয়ে দাঁড়িয়েছিলাম, ছি ছি ছি, কি ভাবলো। কথাগুলো মনে মনে ভেবে ওর বুক থেকে মাথা তুলে মুখ নিচু করে দাঁড়ালো। এদিকে হিয়া কিছু বলছে না দেখে আবির বেশ ঘাবড়ে গেছে। ও বলে উঠল, সরি। ও প্রান্ত থেকেও একই সঙ্গে হিয়া বলল, সরি। দুজনে দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলল। আমার না হয় সরি বলার কারণ আছে, তুমি কেন বললে, বলে হিয়ার দিকে ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো আবির। এমনি, তুমি জামা কাপড় ছেড়ে নাও, আমি আসছি, বলেই আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল হিয়া। যা বাবা, মেয়েটার হলোটা কি, কিছুই বলল না আমাকে, তার উপর অমন কিলিং স্মাইল দিয়ে দৌড়ে পালালো।
ওদিকে রান্নাঘরে দাঁড়িয়ে হিয়া নিজের আচরণের কথা ভেবেই অবাক হচ্ছে। কি হচ্ছে আমার সাথে এসব? আবিরের অমন কাজে আমার তো রাগ হওয়ার কথা ছিল। রাগ তো হচ্ছেই না, বরং ভীষণ একটা ভালো লাগার আবেশে মন ভরে যাচ্ছে। ওর বুকে মাথা রেখে মনে হচ্ছিল যেন সময় থমকে যাক, আর আমি ওভাবেই ওর বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকি। ধ্যাত, কী সব ভাবছি আমি! সত্যি সত্যি মাথার স্ক্রুটা ঢিলা হয়ে গেল নাকি? এই হিয়া, কি করছো? এতক্ষণ ধরে রান্নাঘরে কখন থেকে ডাকছি তোমায়। আমি যে কত কষ্ট করে তোমার জন্য স্যুপ বানালাম, ঠান্ডা হয়ে গেল যে। খাবে না নাকি? তাহলে আমি খেয়ে নিচ্ছি বলে অভিমানী মুখ করে স্যুপটা খেতে যায় আবির। ওর মুখ থেকে ছো মেরে স্যুপটা নিয়ে হিয়া বলে ওঠে, আরে আরে কি করছো? ঠান্ডাটাই খাবে নাকি? দাঁড়াও, গরম করে দিচ্ছি। আর কে বললো আমি খাবো না? তুমি কষ্ট করে বানিয়েছো আমার জন্য, খাবো না এটা কি হয়? পরের দিন সকালে আরতি দেবী বাড়ি আসতেই হিয়া ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কেমন আছো মা? লিলি মাসি এখন ভালো আছে তো? তোমাকে ছাড়া একটুও ভালো লাগছিল না, খুব মন খারাপ করছিল। ওরে পাগলি মেয়ে, আমাকে আগে ভেতরে আসতে দে, তারপর সব প্রশ্নের উত্তর দিচ্ছি বলে হাসেন আবিরের মা। লিলি ভালো আছে এখন, আর বিমলদা মানে ওর বর ফিরে এসেছে, তাই আমি চলে এলাম। আর তোদের জন্য মন কেমন করছিল, তাই সকালেই ফিরে এলাম। এই নাও মা জল। দে। আর আবির কি বেরিয়ে গেছে? হ্যাঁ মা, তোমার ছেলে বেরিয়ে গেছে। দেখতে দেখতে বেশ কটা দিন কেটে গেছে। ওদের দুজনের সম্পর্কটা এখন অনেক সহজ হয়েছে। এখন ওরা অনেক কথা বলে নিজেদের মধ্যে। আবিরের ছুটি থাকলে কাছাকাছি ঘুরতেও যায় ওরা। এই তো আগের রবিবারে দুপুরবেলা আবির বলে উঠল, এই হিয়া, বিকালে কোথাও ঘুরতে যাবে? কোথায় যাবে? হিয়া জিজ্ঞেস করে। এই কাছাকাছি কোথাও চলো না। আচ্ছা বেশ, যাব। ঠিক আছে, তুমি তাহলে রেডি হয়ে নাও, আর আমার একটা জামা বের করে রাখো। ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্কে যায় ওরা। চলো, এখানে একটা ঝিল আছে, ওখানেই যাওয়া যাক। আবিরকে অবাক করে দিয়ে হিয়া এসে ওর হাতটা ধরে, এই প্রথম নিজের ইচ্ছায়। চলো বলে আবিরের দিকে না তাকিয়েই ওর হাতটা শক্ত করে ধরে হাঁটতে থাকেও, আর অনেক কথা বলতে থাকে। আবির খালি অপলক চোখে ওর দিকে তাকিয়ে থাকে। কিছু দূর গিয়ে আবির দেখে একটি কাপল বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে। ও বেশ লজ্জা পায়, কিন্তু এ মেয়ের তো কোনো হেলদোল নেই, বক বক করেই যাচ্ছে। আবির ওকে বেশ কয়েকবার অন্যদিকে যাওয়ার কথা বললেও পাত্তাই দিল না, বোধহয় শুনতেই পায়নি। ও আর কোনো উপায় না দেখে হিয়াকে এক টানে নিজের খুব কাছে নিয়ে আসে। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, কখন থেকে বলছি অন্যদিকে চলো, বেচারাদের শান্তি করে একটু প্রেম করতে দাও। শুনছই না আমার কথা? হিয়া ওর কথা শুনতে থাকে। ওর খেয়াল হয় আবির আর ও ভীষণ রকম ভাবে কাছাকাছি দাঁড়িয়ে আছে। আবিরের একটা হাত ওর কোমরে। ওর লজ্জা পেয়ে বলে, ছাড়ো। আবির বলে, কি? আমাকে? এতক্ষণে আবিরের খেয়াল হয় ও হিয়ার কোমর ধরে আছে, আর দুজনে ভীষণ কাছাকাছি দাঁড়িয়ে। হিয়ার মুখের ওপর কিছু চুল বারবার এসে পড়ছে। ও হিয়ার চুলগুলোকে নিয়ে কানের পেছনে গুজে দেয়। তারপর হিয়াকে ছেড়ে দিয়ে সরে এসে দাঁড়ায়। চলো ফেরা যাক। ফুচকা খাবে? তুমি তো খুব ভালোবাসো খেতে। কি করে জানলে তুমি? অবাক হয়ে তাকায় হিয়া। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার সম্বন্ধে অনেক কিছুই আমি জানি বলে হাসে আবির। মিষ্টি ভালো লাগার আবেশ নিয়ে সেদিন বাড়ি ফেরে ওরা। হিয়া এখন নিজের মনের কিছু পরিবর্তন বেশ ভালোই বুঝতে পারছে। আবির ওর কাছাকাছি এলেই ওর হার্টবিট বেড়ে যায়। ওর বাড়ি ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে থাকে। ও যখন কথা বলে তখন হা করে ওর কথাগুলো শোনে হিয়া, আর ওর দিকে তাকিয়ে থাকে। চোখাচোখি হলেই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়। আবির ব্যাপারটা বুঝতে পেরে বেশ উপভোগ করে। হিয়া, কোথায় তুমি? একবার এসো। যাই। বলো। হিয়া, আমার এক কলিগের বিয়ে সামনের সপ্তাহে, আমাদের ইনভাইট করেছে, তুমি যাবে তো? আচ্ছা যাব। আজ আবিরের কলিগের বিয়ে। ওদের 3 জনকে ইনভাইট করেছে, কিন্তু আরতি দেবী যাবেন না বলেছেন, ওনার শরীরটা ঠিক নেই। মা, আমি তোমার কাছে থেকে যাই। তোমার শরীরটা তো ঠিক নেই, তোমার ছেলে বরং বিয়ে বাড়ি থেকে ঘুরে আসুক। না রে মা, আমি ঠিক আছি, তুই যা আবিরের সাথে। কোথাও তো তোর যাওয়া হয় না, ঘুরে আয়। এই কোন শাড়িটা পরবো একটু বেছে দাও না। তোমার যেটা ভালো লাগে সেটাই পরো না। আমি কি বলবো, এটা কেমন কথা? তোমার জামা রোজ আমি গুছিয়ে রাখি, আর একদিন তুমি আমার শাড়ি পছন্দ করতে পারবে না? আচ্ছা বাবা ঠিক আছে, সরো দেখি বেছে দিচ্ছি।
এই নাও, এই লাল রংটা খুব ভালো মানায় তোমাকে, বলে চলে যায় আবির। হিয়ার মুখে অজান্তে একটা হাসি ফুটে ওঠে। শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে মঙ্গলসূত্রটা পরছে হিয়া, আর আবির হাঁ করে তাকিয়ে ওর দিকে। উফ, হাড়টা আটকাতে পারছি না কেন রে বাবা, ধুত, আবার চুলের সাথে আটকে গেল, ভালো লাগে না, নিজের মনে বিড়বিড় করতে থাকে হিয়া। আবির এতক্ষণ ধরে হিয়াকে দেখছিল, ও এগিয়ে এলো। ছাড়ো, আমি দেখছি, বলে হিয়ার একদম পেছনে এসে দাঁড়ায়। খুব যত্ন করে চুলে আটকে থাকা হাড়টা খুলে দেয়, তারপর পিঠ থেকে চুলগুলো সামনের দিকে করে হাড়টা পরিয়ে দেয়। চুলটা খোলাই রাখো, খোলা চুলে বেশি ভালো লাগে তোমাকে, আর খুব সুন্দর লাগছে তোমাকে, বলে আবির। এখন ওরা দুজন ভীষণ কাছাকাছি দাঁড়িয়ে। আবিরের গরম নিঃশ্বাস হিয়ার খোলা পিঠে পড়ছে। হিয়ার শরীর অজানা শিহরণে কেঁপে কেঁপে উঠছে। ও খুব করে চাইছে আবির ওকে জড়িয়ে ধরুক, কিন্তু এটাও জানে যে আবির কোনোদিন এটা করবে না, যতদিন হিয়া নিজে থেকে না এগিয়ে আসে। হিয়া ভাবে ওরা দুজন কাছাকাছি থাকলেও মাঝখানে একটা সূক্ষ্ম কাচের দেওয়াল আছে, যেটাও নিজেই তুলেছে, সুতরাং ওকেই দেওয়ালটা ভাঙতে হবে, যেটা করার কাজে ও আজ থেকেই লাগবে। সেদিন বিয়েবাড়ি থেকে ফিরতে ওদের বেশ দেরি হয়েছিল। তারপর বাইরের পোশাক ছেড়ে ঘরে শুতে আসতে মাঝরাত। ড্রেসিং টেবিলের সামনে বসে হিয়া চুল বাঁধছিল। আয়না দিয়ে দেখতে পেল আবির বালিশ নিয়ে স্টাডি রুমে যাচ্ছে। ও একটু ইতস্তত করে বলে উঠল, একটু দাঁড়াও। বলো, কি বলবে? না মানে বলছিলাম যে, উফ, কি করে যে ওকে এই ঘরে থাকার কথা বলবো, বিড়বিড় করতে থাকে হিয়া। আরে আমাকে দাঁড় করিয়ে নিজের মনে কি এত বিড়বিড় করছো বলো তো? কি একটা বলবে বলছিলে বলো? ভীষণ ঘুম পেয়েছে আমার, বলে হাই তোলে আবির। না তেমন কিছু নয়, গুড নাইট। এটাই বলবো বলে? ও আচ্ছা, গুড নাইট, বলে চলে যায় আবির। হিয়া নিজের মাথায় একটা চাপড় মেরে বলে, উফ, গবেট একটা, এই সামান্য কথাটাও তুই বলতে পারলি না? তাহলে নিজের মনের কথাটা কি করে বলবি তুই আবিরকে? ঢ্যাঁড়স একটা, কিচ্ছু পারিস না তুই। পরের দিন সকালে বেশ দেরিতেই ঘুম ভাঙল হিয়ার। উঠেই ভাবে যাই আবিরকে ডেকে দিই, কিন্তু গিয়ে দেখে সে বাবু তো বেপাত্তা, কখন উঠে চলে গেছে কে জানে। বেশ অভিমান হয় হিয়ার, ওকে না বলে চলে গেল। কোনোদিন তো এমন হয় না। তাহলে বেশ কয়েকদিন ধরে হিয়ার মনে হচ্ছে যে আবির ওকে ইগনোর করছে, আগের মতো হাসি ঠাট্টাও করে না, সব সময় কেমন যেন এড়িয়ে চলে। ওর খুব অভিমান হয়। সকাল থেকে হিয়ার মনটা খুব খারাপ। আবির কলেজে পৌঁছে কাজের ফাঁকে একবার ফোন করে, কিন্তু আজ করেনি, এমনকি কল করলেও রিসিভ করেনি। হিয়া অনেক কষ্টে বুকের ভেতর কান্নাটাকে চেপে রেখেছে। আরতি দেবী জিজ্ঞাসা করলেন, কি রে মা, খাচ্ছিস না কেন, কি হয়েছে? এই কথাটা শুনে হিয়া আর নিজেকে আটকাতে পারল না, হাউ হাউ করে কেঁদে ফেলল। এই হিয়া, কি হয়েছে, কাঁদছিস কেন? আবির কিছু বলেছে? এই বল না রে। কিন্তু হিয়া শুধু কেঁদেই চলেছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আরতি দেবী হিয়ার মাথায় গায়ে হাত বোলাতে লাগলেন। কাঁদিস না মা, এত কাঁদলে শরীর খারাপ করবে যে তোর, চুপ কর মা, কি হয়েছে আমাকে বল। হিয়া তখন ওর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, তোমার ছেলে আজ একবারও ফোন করেনি। আমি করলাম, ধরল না। আরতি দেবী তখন হেসে বললেন, ও এই জন্য মেয়ের এত কান্না? আচ্ছা, আবির আসুক, ওর আজকে হচ্ছে। আমার মেয়েটাকে শুধু শুধু কাঁদানো। এই খাবারটুকু খেয়ে নে মা। না, খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে যা, বলে হিয়াকে ঘরে পাঠান আরতি দেবী। নিজের মনে হেসে ওঠেন উনি, পাগলি একটা। ওনার নিজের বিয়ের পরে দিনগুলোর কথা মনে পড়ে যায়। বিকালের দিকে আবির বাড়ি ফিরলে আরতি দেবী ওকে বেশ বকাবকি করেন। বাবু, মেয়েটা ফোন করছিল, ধরিসনি কেন? আর তুইও একবারও ফোন করিসনি, জানিস মেয়েটা আজ কি পরিমাণ কান্নাকাটি করেছে, খাওয়া দাওয়া করেনি পর্যন্ত, অনেক কষ্টে শান্ত করে ঘরে পাঠিয়েছি। আবির তো পুরো অবাক, হিয়া ওর জন্য কান্নাকাটি করেছে? তার মানে হিয়া কি ওকে? তাহলে কদিন ধরে যে আবির ওকে ইগনোর করার নাটক করছে, সেটা কাজে এলো তবে? এসব ভাবতে ভাবতে নিজের ঘরের দিকে পা বাড়ায় আবির। পাগলিটা আবার কি করছে কে জানে, বড্ড অভিমানী মেয়েটা। ঘরে এসে দেখে হিয়া খাটে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে, চুলগুলো খাট থেকে নিচে ঝুলছে, পুরো বাচ্চাদের মতো লাগছে ওকে। ও এগিয়ে যায়, গালে জলের দাগ শুকিয়ে গেছে, কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে বেচারি। একটা চাদর নিয়ে ওর গায়ে দিয়ে দেয় আবির। ওর মুখ থেকে চুলগুলো সরাতে গিয়েই খেয়াল হয়, আরে ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। খুব ক্ষীণ স্বরে কি যেন বলছে ও। আবির ওর আরও কাছে এগিয়ে গিয়ে শুনতে পায় ও বলছে, কেউ ভালোবাসে না আমায়, আমি খুব খারাপ, খুব।
উফ ভগবান, জ্বর তো প্রায় 2:30-এর কাছাকাছি। আমার জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে, কেন যে আমি ওর ফোনটা ধরলাম না। নিজেকে দোষ দিতে থাকে আবির। আরতি দেবী এসে দেখেন আবির হিয়ার মাথায় জলপট্টি দিচ্ছে। বাবু, তুই জামাটা পাল্টে খেয়ে আয়, আমি আছি হিয়ার কাছে। না, আমি ওর কাছে থাকি না, আর হিয়াও তো কিছু খায়নি মা, তাহলে আমি কি করে খাবো? আরতি দেবী এই ছেলে মেয়ে দুটোকে যতই দেখেন অবাক হন। কখনো খুব ম্যাচিওর, আবার কখনো ভীষণ ছেলে মানুষেরা। বুক ফাটে তবু মুখ ফোটে না। এত ভালোবাসে দুজন দুজনকে, তবু কেউ এগিয়ে যাবে না। ওদের দুজনের সম্পর্ক যে স্বাভাবিক নয় অনেক আগেই টের পেয়েছিলেন আরতি দেবী। তাই তো ওদের সময় দেওয়ার জন্য মাঝে মাঝেই এখানে ওখানে চলে যান। আচ্ছা, তোকে খেতে হবে না, তুই জামা কাপড় পাল্টে আয়, আমি আছি ততক্ষণ। ওর জ্বরটা কমুক একটু, তারপর খেয়ে নিস দুজনে। হিয়ার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আবির। প্যারাসিটামলটা কিছুক্ষণ আগে দিয়েছে, জ্বরটা এবার কমে যাবে মনে হচ্ছে। ওকে কষ্ট পেতে দেখে ওর নিজেরও খুব কষ্ট হচ্ছে। না, আর কোনোদিন কষ্ট পেতে দেব না তোমায়, নিজের সবটুকু দিয়ে আগলে রাখবো বলে হিয়ার কপালে ঠোঁট ঠেকায় ও। হিয়ার জ্বরটা একটু কমেছে, ঠোঁটের স্পর্শে পিটপিট করে চোখ মেলে তাকায়ও। সামনে আবিরকে দেখে মুখ ফিরিয়ে নেয়। কি গো, এখনো রেগে আছো আমার ওপর? সরি, আর হবে না। এবার তো কথা বলো। বলবে না কথা? আচ্ছা থাক, বলো না, আমি চলে যাচ্ছি। আবির উঠে যেতে গেলে হিয়া ওর হাতটা ধরে টানে। কথা তো বলবে না, তবে আটকালে যে। দেখে হিয়ার চোখ ছলছল করছে। আরে পাগলি, আবার কাঁদছো? এবার হিয়া আবিরের বুকে ঝাঁপিয়ে পড়ে আর কেঁদে কেঁদে বলতে থাকে, আমি খুব খারাপ, সবাইকে কষ্ট দিই, খালি তোমাকেও খুব কষ্ট দিয়েছি, আমাকে কি ক্ষমা করা যায় না? বলোরা, ক্ষমা করবে না আমাকে? আবিরও হিয়াকে নিজের বুকে জড়িয়ে রেখেছে। ও হিয়ার মুখটা নিজের হাতের মধ্যে নিয়ে চোখের জল মুছে দেয়। তারপর মুখের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পাশে দিয়ে বলে ওঠে, পাগলিটাকে নিয়ে আর পারি না আমি, খালি বাচ্চাদের মতো কাঁদে। কেঁদে কেঁদে জ্বর বাঁধিয়ে ফেলল। হ্যাঁ, কষ্ট তো তুমি দিয়েইছ, আর তার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। হিয়া বড় বড় চোখ করে আবিরের দিকে তাকিয়ে বলে, শাস্তি? কি শাস্তি দেবে? এবার আবির হিয়ার কানের কাছে মুখটা এনে ফিসফিস করে বলে, সময় হলেই দেখতে পাবে, তখন কিন্তু পালালে হবে না। হিয়া আবিরের এমন কথায় লজ্জা পেয়ে ওর বুকে মুখ লোকায়। আচ্ছা, এবার একটু খেয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। রাতের দিকে হিয়ার জ্বরটা আবার আসে। আবির ওকে ওষুধ খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। সকালবেলা হিয়ার ঘুম ভাঙতে দেখে আবির ওর পাশে আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। সারা রাত ছেলেটা বোধহয় ওর সেবা করে গেছে। এই ছেলেটার সাথেই ও একদিন কত খারাপ ব্যবহার করেছে, কত খারাপ কথাও বলেছে। মনটা খারাপ হয়ে যায় হিয়ার। ও একটু এগিয়ে এসে ঘুমন্ত আবিরের কপালে চুমু খায়। উঠে আসতে যাবে, হঠাৎ আবির চোখ খোলে। এটা কি ছিল? হিয়া তোতলাতে তোতলাতে বলে, কোনটা? এই যে এইমাত্র যেটা করলে সেটা। আমি কই না তো, কি করলাম? এবার আবির হিয়ার কাছে এগিয়ে এসে বলে, কিছু করনি বলছো? ঠিক আছে, তাই সই। হিয়া বলে, তুমি কাল এই ঘরে ছিলে? আমি তো চলেই যাচ্ছিলাম, তুমি তো যেতে দিলে না। আর কত কিছু বললে। হিয়া ঘাবড়ে গেল। জ্বরের ঘোরে কি আবার বলল রে বাবা? উল্টোপাল্টা কিছু বলে দেয়নি তো? ইস, কি লজ্জা! আমি কি বলেছি তোমাকে? তা তো বলা যাবে না বলে মুখ টিপে হাসে আবির। হিয়া এবার একটু রাগ দেখিয়ে বলে, এই এখানে কি কমেডি শো চলছে নাকি যে এত হাসি পাচ্ছে তোমার? আরে রেগে যাচ্ছ নাকি? তা রাগলে কিন্তু তোমায়। কি রাগলে আমায়? কি না, বলছিলাম যে রাগলে তোমায় পুরো পেঁচি লাগে। বলেই দৌড় দেয় আবির। কি, আমায় পেঁচির মতো লাগে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলে ওর পেছনে ছুটতে যায়, কিন্তু মাথাটা ঘুরে যায়। ও পড়ে যাবার আগেই আবির এসে ওকে ধরে নেয়। উফ, এক্ষুনি পড়ে যেতে তো। তুমি কিন্তু পুরোপুরি সুস্থ নও, এত দৌড়াদৌড়ি করছো যে। জ্বরটা একটু কমেছে কি তুমি লাফালাফি শুরু করে দিলে? হিয়াকে বকতে থাকে আবির, সব তোমার দোষ। তুমি পেঁচি বললে কেন? তাই তো আমি। আচ্ছা বাবা, সরি, আমার ঘাট হয়েছে। সত্যিই তো, এই মিষ্টি মেয়েটাকে পেঁচি বললে রাগ তো হবেই। বলে হিয়ার নাকটা একটু টেনে দেয় আবির। আরতি দেবী হিয়ার খবর নিতে আসছিলেন। ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালেন। আবির আর হিয়াকে একসাথে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, অভিমানের বরফ গলেছে, তবে ওদের মাঝে দূরত্বটা কমছে ধীরে ধীরে। হিয়ার আর জ্বর আসেনি। সেদিন রাতে আবির বালিশ নিয়ে স্টাডি রুমে যাচ্ছে। হিয়া ওকে ডাকলো, এই শোনো। বলুন ম্যাডাম। বলছি, তুমি আজকে এই ঘরে থাকবে না?
কাল যে ছিলে না, আমার তো এ ঘরে থাকার কথা নয়। কাল তুমি অসুস্থ ছিলে, তাই তোমায় একলা রেখে যেতে সাহস পাইনি, কিন্তু আজ তো মোটামুটি সুস্থই আছো, তাই আমার জায়গাতেই ফিরে যাচ্ছি বলে যাওয়ার জন্য পা বাড়ায় আবির, কিন্তু যেতে পারে না। হিয়া ওর হাত ধরে রেখেছে যে, আমি যদি তোমাকে যেতে না দিই তাও চলে যাবে? আবিরের চোখে চোখ রেখে কথাগুলো বলে হিয়া, আচ্ছা আমি যা বলবো তাই তোমাকে মানতে হবে, জোর করতে পারো না? তোমার ঘর থেকে তোমাকে চলে যেতে বলেছিলাম যখন, প্রতিবাদ করনি কেন? কেন আমার অন্যায় আবদারগুলো এতদিন মুখ বুজে মেনে গেছো বলো না আবির? এতক্ষণে আবির মুখ খোলে, হিয়ার চোখে চোখ রেখে বলে, জোর করে কেড়ে নেওয়াটা আমার স্বভাব বিরুদ্ধ হিয়া, কোনো কিছুই আমি জোর করে পেতে চাই না। আর তোমার কথা মেনে নেওয়ার কথা বলছো, তোমার ইচ্ছেগুলোর দাম আছে আমার কাছে, তাই মিথ্যে বলবো না, তোমার ব্যবহার আমাকে প্রথম প্রথম খুব কষ্ট দিত, কিন্তু তারপর তোমার জায়গায় নিজেকে বসিয়ে ভাবলাম, সত্যি তো ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়েছে তোমার, তাই তুমি মন থেকে বিয়েটাকে মানতে পারোনি। আমি থাকলে একই জিনিস করতাম হয়তো বলে চুপ করে যায় আবির। তুমি খুব ভালো একজন মানুষ আবির, এতদিন ধরে পুরুষ সম্পর্কে যে ধারণাটা ছিল তোমার সাথে এতদিন থাকার পর সেটা পাল্টে গেছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি আবির, আমাকে ক্ষমা করে দাও বলে আবিরের পায়ের কাছে বসে পড়ে হিয়া। এ কি করছো হিয়া? তোমার জায়গা কি আমার পায়ে? তোমার জায়গা তো এখানে বলে হিয়াকে বুকে টেনে নেয় আবির। হিয়াও আবিরকে জড়িয়ে ধরে। এই হিয়া। আবিরের বুকের ভেতর থেকে উত্তর দেয় হিয়া, অনেক রাত হলো তো, ঘুমোবে না? একটু পরে বলে আবিরকে আরও জড়িয়ে ধরে হিয়া, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে কোথাও। এই একবার ব্যালকনিতে চলো না। কেন ম্যাডাম? ব্যালকনিতে গিয়ে কি করবে এত রাতে? প্রেম করব ফট করে বলে জিভ কাটে হিয়া। এই রে, কি সব বলে দিলাম। আবির তোর কথা শুনে এ মেয়ে বলে কি, একদিনেই এত হেসে ফেলেও। কি বললেই মাত্র? কই কি বললাম? ব্যালকনিতে যাব বললাম। সে তো জানি, কিন্তু কেন যাবে বললে? কি যেন একটা করতে যাবে শুনলাম মনে হলো বলে মুচকি হাসে আবির। এবার হিয়া সোজা সুজি আবিরের দিকে তাকিয়ে বলল, শুনেছ যখন, তখন এত ঢং করার কি আছে শুনি? কলেজ লাইফ, স্কুল লাইফে প্রেম করার সুযোগ হয়নি, ছেলেরা ভয় পেত আমাকে, তাই ইচ্ছা ছিল বিয়ের পর বরের সাথে প্রেম করব। আবির হিয়ার কোমরটা জড়িয়ে বলে, তাই বুঝি? তা বেশ ভালো আইডিয়া, চলো যাওয়া যাক ব্যালকনিতে। ওরা দুজনে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। আবিরের একটা হাত হিয়ার কাঁধে আর হিয়ার একটা হাত আবিরের কোমরে। রাতে ঠান্ডা হাওয়া ওদের এসে ছুঁয়ে যাচ্ছে, দুজনের মনে রঙের ছোঁয়া। সকালে পাখির ডাকে ঘুম ভাঙে আবিরের। কোথায় আছে সেটা বুঝতেই কিছুটা সময় লাগে। তারপর গত রাতের কথা মনে পড়ে যায়। ওর খেয়াল হয় ওরা কাল রাতে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল। আবিরের বুকে মাথা রেখে ওকে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে মেয়েটা। সকালে নরম আলোতে ওকে খুব নিষ্পাপ লাগছে। আবির ওকে পাজা কোলা করে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দেয়। উঠে আসতে যাবে, দেখে হিয়া ঘুমের ঘোরে ওর জামার কলারটা ধরে আছে। ও আস্তে করে হিয়ার হাতটা কলার থেকে সরিয়ে দিল, ওর মুখের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। পাগলি একটা। এরপর বেশ কটা দিন কেটে গেছে। আবির হিয়া অনেকটা কাছাকাছি এসেছে, তবে এর মধ্যেও কিছুটা দূরত্ব রয়েই গেছে এখনো। একই ঘরে একই বিছানায় থাকলেও দূরত্বের পাঁচিল ভেঙে কেউ কারোর কাছে আসতে পারেনি। একদিন সকালে আবির তখনও বিছানায় শুয়ে, ছুটির দিন বলে বেলা অবধি গড়াচ্ছে। হিয়া ওকে এসে অনেকবার ডেকে গেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এই আবির ওঠো, তোমার চা এনেছি, ঠান্ডা হয়ে যাবে যে। কই গো ওঠো না। আবিরের কোনো সারা শব্দই নেই। এভাবে হবে না। হিয়ার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি খেলা করে গেল। ও চায়ের কাপটা রেখে আবিরের কানে নাকে নিজের চুল দিয়ে সুরসুরে দিতে লাগলো। উফ, একটু ঘুমোতে দাও না। না না, চাটা খাও, তারপর না উঠলে কিন্তু তোমার গায়ে জল ঢেলে দেব। তখন কিছু বলতে পারবে না। এবার আবির চোখ মেলে দেখল সামনে সদ্য স্নাতা হিয়া দাঁড়িয়ে, ভিজে চুলটা কোমর অবধি ছড়ানো। ভিজে চুল থেকে টপ টপ করে জল পড়ছে, মুখে দুষ্টু হাসি। তোমার এত সাহস আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা বলেই ওর হাত ধরে এক হ্যাচকা টান মারল। অতর্কিত আক্রমণে হিয়া টাল সামলাতে না পেরে আবিরের ওপর গিয়ে পড়ল। ওর ভিজে চুলগুলো মুখে ছড়িয়ে আছে, আবির চুলগুলো কানের পাশে দিয়ে দিল। দুজন দুজনের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। হঠাৎ আবিরের নজর পড়ল হিয়ার গলার ওই লাল তিলটার দিকে। বিন্দু বিন্দু জল জমে আছে ওর গলা, ঘাড়ে, পিঠে। আবির কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে এখন।
ও মন্ত্রমুগ্ধের মতো কাপা হাতে হিয়ার গলার তিলটা স্পর্শ করলো। আবিরের স্পর্শে হিয়া কেঁপে উঠল, কিন্তু কোনো বাধা দিতে পারল না। আবির এবার দু হাতে হিয়ার মুখটা ধরে হিয়ার মুখের কাছে এগিয়ে গেল। এখন দুজনের ঠোঁট খুব কাছাকাছি। আবিরের গরম নিঃশ্বাস হিয়ার মুখে পড়ছে। আসন্ন ঘটনার আশঙ্কায় ওর পাতলা ঠোঁট জোড়া কেঁপে কেঁপে উঠছে। দু চোখ বন্ধ করে প্রহর গুনছে। দুজনেরই বুক দুক পুকানি দ্বিগুণ হারে বেড়েছে। এমন সময় হঠাৎ, এই হিয়া, তোর লাট সাহেব উঠল ঘুম থেকে বলেই ঈশানী ওদের ঘরে ঢুকতে গিয়ে ওদের ওই অবস্থায় দেখে। একটু গলা ঝেড়ে বলল, মা ডাকছে তোদের, চলে আসিস, তোদের কাজ শেষ হলে। এই বলে মুচকি হেসে ঈশানী চলে গেল। ঈশানীর গলার আওয়াজে দুজনেরই ঘোর কেটেছে। দুজনেই তো পুরো লজ্জায় লাল হয়ে গেছে। তাড়াতাড়ি আবিরের ওপর থেকে উঠে ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে আবির ভাবছে, হে ভগবান, আজকে ওকে দেখে আমার কি হলো, নিজেকে সামলাতে পারলাম না। কি করতে যাচ্ছিলাম আমি, ও কি ভাবলো আমায়। এদিকে হিয়া তখনও হাঁপাচ্ছে। চোখ বন্ধ করলে কিছুক্ষণ আগের মুহূর্তটার কথা ভেসে উঠছে। নিজের মনেই হেসে উঠল ও। কয়েক মাস পর। বর্ষা খুব পছন্দের হিয়ার। বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসেও। আজ সকাল থেকে আকাশের মুখ ভার, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। বাড়িতে হিয়া একা এখন। ওর শাশুড়িমা গেছে ঈশানীর বাড়ি, আবির গেছে কলেজে। অগত্যা কি আর করা, দুপুরের দিকে খেয়ে দিয়ে একটা গল্পের বই নিয়ে সবে বসেছে হিয়া। এমন সময় আকাশ কালো করে ঝড় এলো, কাল বৈশাখী। ওদিকে আবির ভাবছে, আকাশটার যা অবস্থা, এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে। হিয়াটা বাড়িতে তো একা আছে, আমি ছুটি নিয়ে চলে যাই বরং। হঠাৎ কলিং বেলের শব্দ। এই ঝড় বৃষ্টিতে এখন আবার কে এলো? আবির নয় তো। দরজা খুলে দেখে সত্যি আবির দাঁড়িয়ে। আর এই ঝড় বৃষ্টির মধ্যে আবার বেরোতে গেলে কেন? থামলে তো আসতে পারতে। শাশুড়ের সুরে বলে হিয়া, না আসলে তুমি বাড়িতে একা আছো তো, তাই আর কি, চলে এলাম। আচ্ছা ঠিক আছে, জামা কাপড় ছেড়ে নাও, আমি খাবার দিচ্ছি। হিয়া, এই হিয়া, হিয়া, এই মেয়েটা আবার কোথায় গেল এত ঝড় বৃষ্টিতে? ছাদ দিয়ে জলের ঝাপটা আসছে। দরজাটা কি বন্ধ করতে ভুলে গেছে নাকি? যাই দেখে আসি। ছাদের দরজায় এসে দাঁড়ায় আবির। ওর চোখ তখন আটকে উচ্ছল কিশোরীর মতো বৃষ্টিতে ভিজতে থাকা হিয়ার দিকে। দুহাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে বৃষ্টির ফোঁটাগুলোকে নিজের শরীরে শুষে নিচ্ছে ও। ভিজা জামা কাপড়গুলো ওর শরীরে লেপ্টে থাকায় শরীরের প্রতিটা খাজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিজতে ভিজতে হিয়া খেয়ালই করেনি কখন আবির ওর পেছনে এসে দাঁড়িয়েছে। আবিরের গলার আওয়াজে ওর হুঁশ ফেরে। আবির ওর একদম পেছনে দাঁড়িয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তোমার কাছেই আত্মগোপন, তোমার কাছেই বাঁধন ছাড়া, মন খারাপের দিনগুলোতে তোমার বুকে ঝাঁপিয়ে পড়া, তোমার জন্যই কষ্ট ভুলে নতুন করে বাঁচতে শিখি। আমার মনের গোপন ডেরায় তোমায় যত্ন করে লুকিয়ে রাখি। ভালোবাসি তোমায়, ভীষণ ভালোবাসি। হিয়া, তুমি তো কিছু বললে না, আমি বললাম। এবার হিয়া আবিরের দিকে ঘুরে ওর চোখে চোখ রেখে গেয়ে উঠল, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকেই আঁকি আর কিভাবে বোঝাই ভালোবাসি। বলেই আবিরকে জড়িয়ে ধরল। আমি কতদিন অপেক্ষা করেছি জানো হিয়া এই দিনটার জন্য। আমিও। আবিরের বুকের ভেতর থেকে জবাব দেয় হিয়া, তাই বুঝি? তা বলনি কেন আমাকে? আমি তো মেয়ে নাকি, লজ্জা লাগে তো আমার? আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। কেন, মেয়ে বলে কি মনের কথা আগে জানাতে নেই নাকি? ঢ্যাঁড়স একটা, কিচ্ছু হবে না তোমার দ্বারা। হিয়াকে রাগানোর জন্য বলে আবির, আমি ঢ্যাঁড়স? দাঁড়াও, দেখাচ্ছি আমি কি কি করতে পারি। বলে আবিরের পায়ের ওপর দাঁড়িয়ে ওর চুলগুলো নিজের মুঠোয় নিয়ে ঠোঁটের প্রথম ভালোবাসার চিহ্ন এঁকে দিল। কিছুক্ষণ পরে যখন হুঁশ এলো যে ও কি করে ফেলেছে, তখন লজ্জায় লাল হয়ে আবিরের বুকে মুখ লোকালো। বাপরে, কি দস্যু রানীর পাল্লায় পড়লাম রে বাবা। হিয়ার কোমর জড়িয়ে হেসে বলল আবির। হিয়ার কপালে গালে চুমু খেয়ে মুখটা কানের কাছে নামিয়ে এনে বলল, কি ম্যাডাম? অবশেষে আবিরের রঙে হিয়া রেঙেই গেল তাহলে। হিয়া আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আবিরকে। গ্রীষ্মের দাবদাহের পর বৃষ্টি এসে যেমন এই পৃথিবীকে শীতল করে, তেমনি এত দিনের অপেক্ষার পর ভালোবাসার বৃষ্টি এসে ভিজিয়ে দিল ওদের। শুরু হলো নতুন এক গল্পের। আরও এক সুন্দর মিষ্টি প্রেমের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।